মর্নিং প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জামাত ও এনসিপির সাথে বৈঠকে প্রধান উপদেষ্টার বার্তা। শিক্ষার্থীদের আন্দোলন ও বহিরাগতদের হামলার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সোমবার সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি, শনিবার শুরু হওয়া সংঘর্ষে উপাচার্য, শিক্ষার্থী, সাংবাদিক, গ্রামবাসী সহ আহতদের ১৬ বেশি। উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে নেয়ার দাবি, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্য। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে জামালপুরে প্রকৃতি ও জীবন ক্লাবে বৃক্ষরোপণ, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে যুক্ত করার উদ্যোগ। এবং সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ নেদারল্যান্ডসে খেলা সোমবার, ১ ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়ের হাতছানি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি, জামাত, এনসিপি এই তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় তিনি এই বার্তা দেন। বৈঠক শেষে বিএনপি বলেছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তবে জামাতে ইসলামের দাবি, বিচার এবং সংস্কার না করে নীল নকশার নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আর ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন চাই এনসিপি। চকর মালিথার রিপোর্ট। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে রোববারের আলোচনায় বিকেলে প্রথমে অংশ নেয় বাংলাদেশ জামাতে ইসলামী। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, দ্বিমত নাই, কোনো কনফিউশন নেই। কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তর কথা বলি, যেটা বাস্তব, তখন এই বলতে চাই আমরা এই তারিখে নির্বাচন চাই না, ষড়যন্ত্র করছি। এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। এরপর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। সন্ধ্যা 7:30টায় 8 সদস্যের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে বিএনপি। আমাদের আশঙ্কা যে নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে। তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময়ে আপনার যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে, সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হয়েছে এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। বিএনপির প্রতিক্রিয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন বৈঠক নিয়ে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। প্রেস সচিব জানান, জাতীয় পার্টির বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে দলগুলো। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সকালের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর রোববার রাতে বহিরাগতদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরিতেও ভাঙচুর করে তারা।
বহিরাগতদের হামলা চলাকালে ক্যাম্পাসের শিল্পাচার্য জয়নাল আবেদীন মিলনায়তনে অবরুদ্ধ শিক্ষক প্রশাসনের কর্মকর্তারা পেছনের দরজা দিয়ে নিরাপদে সরে যান। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। এর আগে কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের একক কম্বাইন্ড ডিগ্রির দাবি করা শিক্ষার্থীরা জরুরি সভায় উপাচার্য সহ উপস্থিত সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। শিক্ষকদের প্রায় 6 থেকে 7 ঘন্টা অবরুদ্ধ করে রাখার এক পর্যায়ে দ্বিতীয়বারের মতো একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। পরে মিলনায়তনে বাইরে অবস্থান ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতরা হামলা চালায়। প্রশাসন সামনে উপস্থিত ছিল, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, দৌড়ায় পালাই গেছে। স্টুডেন্টদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে, এমনকি অডিটোরিয়ামের ভিতরেও ইট পাটকেল নিক্ষেপ করছে। আমার সামনে আমার এক বোনকে সে একটা লাঠি দিয়ে আঘাত পর্যন্ত করছে। দেখলাম স্যাররা এখানে কথা বলছিল, কথা বলে হঠাৎ করে আমরা কিছু জানি না হুটহাট বহিরাগত অনেকে চলে এসে এখানে ইট পাটকেল মিলছে এবং যাকে বাড়ছে তাকে মারছে। ভাড়া বাসার দারোয়ানের হাতে নারী শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার জোবরা গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেলে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষার্থী, সাংবাদিক, গ্রামবাসী সহ 150-রও বেশি। হাসপাতালে ভর্তি 81 জন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিও চিত্রের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। রাতভর সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় জোবরা গ্রামবাসীর সঙ্গে রোববার সকাল থেকে আবারও সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থী ও গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেলে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংবাদিক, শিক্ষার্থী সহ অনেকেই। আজকে এই ঘটনাটা নতুন না, এর আগে অনেকবার হয়েছে। সব এই প্রশাসনের গাফিলতির কারণে আজকে আবার সেই হামলার পুনরুত্তর হয়েছে। সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে সংঘর্ষের সময় জোবরা গ্রামের বিভিন্ন কটেজে আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অন্যরা গেলে তাদের উপর হামলা চালায় গ্রামবাসী। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করেছে ছাত্রদল। যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদল নেতারা এই কথা বলেন। টিএসসির গেট থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার টিএসসিতে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতারা। নির্বাচনের পথে হাঁটায় এখন সময়ের দাবি মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, নুরুল হক নুরু সহ সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বলেন, মব ভায়োলেন্সকে বিএনপি প্রশ্রয় দেবে না। শাকের আদনানের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি 5ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, মব ভায়োলেন্সকে আমরা কেউ প্রশ্রয় দেব না। পরাজিত শক্তি সুযোগের অপেক্ষায় আছে মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচনকে ঘিরে অশুভ শক্তির তৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোন রাজনৈতিক দল
নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে। রাষ্ট্র রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শর্ত শিথিল করে নির্বাচনের পথে হাঁটাই এখন সময়ের দাবি। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। নুরুল হক নূরের নিরাপত্তা হুমকি রয়েছে উল্লেখ করে তাকে উন্নত চিকিৎসায় বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক বলেন, নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। নূরের উপর হামলাকে পরিকল্পিত বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তবে স্থানীয় সরকার উপদেষ্টার দাবি, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। হাসপাতালের পরিচালক জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। নূরের স্ত্রী মারিয়া নূর দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শাস্তি দাবি করেছে গণ অধিকার পরিষদ। সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। দুপুরে নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 5ই আগস্টের 24-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়। স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা সরকার ও রাজনৈতিক দলগুলো কখনো সমর্থন করবে না। জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না। এছাড়াও নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী কারওয়ান বাজারে স্বল্পমূল্যে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট উপদেষ্টা বলেছেন, বিলিয়ন ডলারের আমদানি করা প্লাস্টিক পণ্যের বিকল্প পাটের ব্যবহার বাড়ানো গেলে অর্থনীতির গতি বাড়বে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদনের উৎকৃষ্ট উদাহরণ পাটের ব্যাগ। প্লাস্টিকের ব্যাগের তুলনায় পাটের ব্যাগ অধিক টেকসই, পুনঃব্যবহারযোগ্য এবং মাটিতে সহজে মিশে যায়। এই ব্যাগ পানি ও মাটির দূষণ কমায়। পরিবেশের স্বার্থে রাজধানীতে স্বল্প মূল্যে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন। প্লাস্টিক পণ্যের পরিবর্তে পাটের ব্যবহার বাড়ালে অর্থনীতির গতি বাড়বে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট উপদেষ্টা। সক্ষমতার ভিতরে রাখতে গেলে এটার পরিসর বৃদ্ধি করতে হবে। আমরা যে পরিসর নিয়ে কাজ করছি এটাকে বহু গুণ বাড়াতে হবে। আমাদের স্থানীয় সক্ষমতা থাকার পরেও আমরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকমের প্রতিযোগিতার সম্মুখীন হয়ে আমাদের যে সোনালী আসে যে গৌরবময় ঐতিহ্য, এটাকে আমরা হারিয়ে ফেলেছি। বাজার পরিদর্শনে পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। সরকার বলেছে বন্ধ করতে, উৎপাদন বন্ধ হবে না, অথচ আমাদের দেখেন না উৎপাদন বন্ধ হয়েছে, না বিক্রি বন্ধ হয়েছে, না ব্যবহার বন্ধ হয়েছে, অথচ এই তিনটেই কিন্তু আইনত নিষিদ্ধ। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা চেঞ্জ করে নিয়ে যাবো। টিসিবির 60টি ডিলারের মাধ্যমে পাটের ব্যাগ রাজধানীতে সরবরাহ করা হবে। মান ও আকার ভেদে এসব ব্যাগের জন্য গুনতে হবে 20 থেকে 80 টাকা পর্যন্ত। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা।
সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে জামালপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপহার দেয়া হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে যুক্ত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। হাফিজ রায়হানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অপরিকল্পিত উন্নয়ন আর আগ্রাসনে জামালপুরে প্রতিনিয়তই কমছে সবুজের পরিমাণ। এতে চরমভাবাপন্ন হয়ে উঠছে পরিবেশ প্রকৃতি। সংকট কাটিয়ে সুস্থ সুন্দর পরিবেশ গড়তে সারা দেশের মতো জামালপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে জামালপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি এবং নানা জাতের বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। যে গাছকে নিয়ে আমরা এত কথা বলছি, এই রোপণের কথা বলছি, বিতরণের কথা বলছি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলার কথা বলছি, কেন? কারণ এর যে উপকারিতা তা কতটুকু আমরা জানি। সারা পৃথিবীব্যাপী একটি আইডিয়াল পরিসংখ্যান হচ্ছে গিয়ে 25% বনভূমি থাকতে হবে, সেখানে বাংলাদেশে আছে 15 থেকে 16%। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় মেলান্দহের টনকি জোবাইদা জব্বার উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দি মাদ্রাসা ও বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষায়ন। ঘরে ঘরে প্রতি বাড়িতে আমরা গাছ লাগাবো। গাছ লাগানোর জন্য আমাদের অক্সিজেন বাড়বে, প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করে টেকসই এবং সবুজ বাংলাদেশ গাছগুলো যেন সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে একটা আবহাওয়া দেখতে পাই। পরিবেশগত সংকট উত্তরণে সারা দেশকে সবুজে সাজানোর উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। জীবন ফাউন্ডেশনের কার্যক্রম ছড়িয়ে পড়বে, সবুজ ছায়া যেন ঘিরে রাখে এবং এতে যেন আমাদের জীবন মান উন্নীত হয় এবং আমরা যেন সবুজের সাথে বেড়ে উঠি। প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখার জন্য এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশবিদরা বলছেন, বৃক্ষরোপণে শুধু জলবায়ুর বিরূপ প্রভাবই রোধ হবে না, ত্বরান্বিত হবে অর্থনীতিও। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,63,07,504 জন। সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বিকেলে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, পুরুষ ভোটারের সংখ্যা 6,41,455 জন, আর মোট মহিলা ভোটার 6,22,05,819 জন। সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা 1,230 জন। ইসি সচিব জানিয়েছেন, 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদের নিয়ে আরেকটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। 12,63,07,504 জন আমাদের এই ভোটার তালিকায় আজ পর্যন্ত অন্তর্ভুক্ত। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে আমরা 31শে অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব এবং সেটার সময় অনুযায়ী আমরা নির্ধারিত করে আমরা ভোটার তালিকা চূড়ান্ত করব। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে মোদি শি জিনপিং সাইডলাইন বৈঠক, পরবর্তী বিশ্ব ব্যবস্থা শান্তি, শ্রদ্ধা, বন্ধুত্বের বার্তা। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করতে চাইবে, তাই নিজ নিজ জায়গা থেকে রাজনৈতিক দল ও জনগণকেই তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। পুলিশ সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ, মাদক, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও মিথ্যা তথ্য প্রকাশের বিষয়ে সভায় আলোচনা হয়। যেই পার্টিটার
কার্যকলাপ নেই, তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইব। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে সম্পর্কের ভিত্তি যেন আরও নড়বড়ে হলো নরেন্দ্র মোদীর চীন সফরকে ঘিরে। চীন সফরে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বেইজিং ও দিল্লি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এই পরিস্থিতির মধ্যে আসন্ন ভারত সফর বাতিল করেছেন ট্রাম্প। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলন বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর এক টেবিলে আলোচনায় বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ ২০ দেশের নেতারা। এই সম্মেলনকে কেন্দ্র করে ৭ বছর পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ও চীনা প্রেসিডেন্টের ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। মোদীকে স্বাগত জানিয়ে জিনপিংও পারস্পরিক সমন্বয়ের বার্তা দিয়েছেন। বলেছেন, প্রতিবেশী হিসেবে একে অপরের পাশে থাকা জরুরি। এমন পরিস্থিতির মধ্যে ভারত সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মোদীকে ফোনে বলেছিলেন চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন তিনি। কিন্তু ট্রাম্পের ভারত সফরের এই পরিকল্পনা এখন আর নেই। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকার পরও ময়মনসিংহের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহ ব্যবধানে সবজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। বেশি দামে সবজি কিনতে গিয়ে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। ব্যবসায়ীদের অজুহাত, বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় বেড়েছে সবজির দাম। সিন্ডিকেট ভাঙতে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বর্ষায় বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়েছে এমন অজুহাত দেখিয়ে প্রতি মৌসুমেই চড়া থাকে সবজির বাজার। উৎপাদন ও বাজারে সরবরাহ ঠিক থাকলেও বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারগুলোতে। পটল, বেগুন, টমেটো সহ সব ধরনের সবজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। যে জায়গায় আধা কেজি জায়গায় ২৫০ গ্রাম নিতে হয়েছে, তাদের কাছে টাকা পয়সা তো এক প্রকার কমে গেছে। তারপরে সবজির দামের জন্য আর কি মনে করি যে বেচা কিনার একটু কম। ডাল ১০০ টাকা, ১৭০ টাকা, চিকুন ১৭০, আদা বেচা ১৬০, ৪০ দেশে, শুকনো আমাদের বেচা ১৮০, ইংল্যান্ডে ৩০০। আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় সংসারে অন্যান্য খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। পটল, আলু থেকে শুরু করে তারপরে শাক, এগুলো কাঁচা বাজার যেগুলো আছে অনেক দাম বেশি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আছে দামটা। তো এখনো আসলে যদিও সিজন চলতেছে মাছের, বর্ষার কিছু লোকাল মাছ আছে, এগুলো এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাড়তি দাম নিলেই নেওয়া হবে ব্যবস্থা। যারা অতিরিক্ত মুনাফা লাভের আশায় দাম বৃদ্ধি করছেন, আপনারা এটা বন্ধ করবেন, না হলে আমরা আমাদের সর্বোচ্চ যে পদক্ষেপ আমরা সেটা নিতে বাধ্য হব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জেলাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর তীব্র ভাঙনে বাস্তুহারা শত শত পরিবার। কয়েকদিনের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে ৫০টিরও বেশি ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও
দরবস্তু ইউনিয়নের 4টি গ্রাম। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছরই করতোয়ার ভাঙনে উদ্বাস্তুর সংখ্যা বাড়লেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পানি বাড়ার সাথে সাথে আবারও আগ্রাসী করতোয়া নদী। ভাঙনের কবলে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার নদী তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল। দরবস্তু ইউনিয়নের বিশ্বনাথপুর, তালুক রহিমাপুর এবং কাটাবাড়ির ফুলহার, সাপমারার মেরি, তরফ কামাল, সাহেবগঞ্জে ভাঙন তাণ্ডবে বাস্তুহারা শত শত পরিবার। 60-65 ঘর মানুষ, তারা থাকার মতন আশ্রয় নেই, বাড়ি করার মতন আর অন্যটা কোনো ক্যাপাসিটি নাই। আমরা মনে করো খুব বিভ্রান্তির মধ্যে আছি। 10-12টা বাড়ি ভাঙে অটোমেটিক্যালি নদীর মধ্যে যাওয়ার উপর তারা এখান থেকে বাড়ি সরে নিয়ে গেছে। প্রতিনিয়ত নদী অনেক পরিমাণে ভাঙতেছে, আমরা এটা কোনোতেই কোনো কিছুতেই চেষ্টা করে থামাতে পারতেছি না। ভাঙন রোধে বাঁধ নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 22টি লোকেশনে আসলে নদী ভাঙনের তীব্রতা আছে। এর মধ্যে আমাদের অধিক জনবসতি সম্পন্ন বা গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে এই এলাকাগুলোতে আমরা জরুরি কার্যক্রম গ্রহণ করছি। বাকি যে স্থানগুলো আছে আমরা এগুলো অবজারভেশনে রাখতেছি। তবে আশ্বাস আর পরিকল্পনায় থেমে না থেকে মাথা গোঁজার ঠাঁই সহ ফসলি জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভাঙন কবলিতদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় এশিয়ার শীর্ষ 100 স্টার্টআপে বাংলাদেশের রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও ও চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনকারী সম্ভব স্থান পেয়েছে। 2015 সালে প্রতিষ্ঠিত পাঠাও অ্যাপটি রাইড শেয়ারিংয়ের পাশাপাশি খাদ্য সরবরাহ, ই-কমার্স, লজিস্টিক্স, ফিনটেক সহ বিভিন্ন সেবা প্রদান করছে। ভোক্তা প্রযুক্তি খাতে ফোর্বসের তালিকায় আরও স্থান পেয়েছে স্টার্টআপ কোম্পানি সম্ভব বাংলাদেশের মানুষকে দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত চাকরি খুঁজে পেতে সাহায্য করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরি প্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি করে আবেদন এবং অনলাইন প্রশিক্ষণে অংশ নিতে পারে। সম্ভব ব্যবহার করে প্রার্থীদের মূল্যায়ন, নিয়োগ প্রক্রিয়ায় আউটসোর্স করা ও বেতন ভাতা পরিশোধ ব্যবস্থাপনা করতে পারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে বললেন রিজভী। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানাতে কমিশনে বিএনপি প্রতিনিধি দল। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা আওয়ামী লীগের দোসররা নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ ও আনোয়ারুল ইসলাম সরকারের সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধির দল। পরে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে আন্তরিক। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সক্ষম। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে দোসররা কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা জানতে চেয়েছেন তিনি। রিজভী নিয়াজ বলেন, এই মুহূর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। অবাধ, সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয় আছে যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায়। এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কি, সেই বিষয়গুলো আমরা দুজন ওখানে ছিলাম, সেটা আমি প্রশ্ন করেছি, তার জানতে চেয়েছি। 100 সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং দলগুলি থেকে 33% নারী প্রার্থী মনোনয়নের দাবি জানিয়েছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বিভিন্ন নারী দল। এ সময় জাতীয় নির্বাচনে নারীর অধিকার আদায়ের রূপরেখাও তুলে ধরেন তারা। জাতীয় গুরুত্বপূর্ণ কমিশনে কোনো নারীকে স্থান না দেওয়ার সিদ্ধান্তটি ইতিহাসের একটি নিন্দনীয় দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে বলে মন্তব্য করেন ফোরামের নেতারা। নুরুল হক নূরের উপর আক্রমণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকেলে যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদের উপর আক্রমণের মধ্য দিয়ে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো চক্রান্ত ব্যর্থ হয়েছে। তাদেরকে অবশ্যই চিহ্নিত করে
শাস্তির আওতায় আনতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং যারা জাতীয় পার্টির দোসর রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা। সভাপতি নুরুল হক নূর তিনি সুস্থ হলে অথবা আমরা আমাদের ফোরামে আলোচনার ভিত্তিতে অবশ্যই আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে আমরা আইনের দ্বারস্থ হব, মামলা করব। তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে বেসিক ভবনে চলছে 5 দিনব্যাপী মধু মেলা। মেলা উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। এর আগে বাংলাদেশের মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, প্রফেসর ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। নওয়াপাড়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের পিতা বিশারত আলী জোয়ারদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দুপুর 2টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 90 বছর। মরহুমের জানাজার নামাজ বাদ এশা ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার শিথলি গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, 3 পুত্র, 2 কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবার খেলার খবর। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামে খেলাধুলার উন্নয়নের স্বার্থে কোনো রাজনীতি ও দলাদলি নয়, ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামের খেলাধুলাকে এগিয়ে নিতে হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত সিজেকেএস ক্লাব সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা ক্রীড়া সংস্থার 89টি ক্লাবের সমন্বয়ে গঠিত সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, উপদেষ্টা ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ অন্যরা। জাতীয় দলে যদি খেলতে না পারে তাহলে আলটিমেটলি এই ব্যর্থতা কিন্তু চট্টগ্রামবাসী, চট্টগ্রামের সবার আপাময় জনসাধারণ। কাজে এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা ইউনাইটেডলি আমরা মিলেমিশে কাজ করি এবং আমরা আজকে যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ক্লাব সমিতির অভিষেক হয়েছে, অভিষিক্ত সমস্ত কর্মকর্তাদের আমরা অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপি, জামাত ও এনসিপির সাথে বৈঠকে প্রধান উপদেষ্টার বার্তা। শিক্ষার্থীদের আন্দোলন ও বহিরাগতদের হামলার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সোমবার সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি, শনিবার শুরু হওয়া সংঘর্ষে উপাচার্য, শিক্ষার্থী, সাংবাদিক, গ্রামবাসী সহ আহত 150-রও বেশি। উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে নেয়ার দাবি, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে স্থানীয় সরকার উপদেষ্টা মন্তব্য। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে জামালপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে যুক্ত করার উদ্যোগ। এবং সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ নেদারল্যান্ডসের খেলা সোমবার, 1 ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়ের হাতছানি। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।